প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো। হ্যাঁ, আমাদের নিয়মিত আয়োজন মাধ্যমিক বাংলা সাহিত্যের কবিতা অংশ থেকে একটি বিশেষ কবিতা নিয়ে আজকে আলোচনা করব। সেটা ভাষারূপে কবিতাটি। তোমরা জানো, বাংলাদেশ পৃথিবীর বুকে ব্যতিক্রমী একটি দেশ, যে দেশের মানুষেরা ভাষার জন্য, মাতৃভাষার জন্য রাজপথে জীবন উৎসর্গ করেছিল। এমন গৌরবমণ্ডিত জাতি বিশ্বের ইতিহাসে একমাত্র বাঙালি জাতি। এই যে ভালোবাসা ভাষার প্রতি, সে ভালোবাসার শিকড় প্রথিত ছিল অনেক গভীরে, মধ্যযুগে। হ্যাঁ, তোমরা মনে করতে পেরেছ আমি কোন কবির কথা বলছি? হ্যাঁ, কবি আব্দুল হাকিম। তার বিখ্যাত কবিতা নিশ্চয় তোমাদের মনে পড়ে গেছে। হ্যাঁ, বঙ্গবাণী কবিতার কথা বলছি। আজ আমরা আলোচনা করব বঙ্গবাণী কবিতা। তোমরা একটু খেয়াল করবে, বঙ্গবাণী অবশ্যই দীর্ঘইকার হবে এবং মধ্যন্য না। বঙ্গবাণী লিখেছেন আব্দুল হাকিম। আব্দুল বানানটা একটু খেয়াল করবে, আব্দুল আলাদা, ঠিক আছে? আব্দুল হাকিম। কবিতায় যাওয়ার পূর্বে আমরা কবি আব্দুল হাকিমের পরিচয় জেনে নিই। আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন সন্দ্বীপের সুদারামপুর গ্রামে আনুমানিক 1620 খ্রিস্টাব্দে। মধ্যযুগের অন্যতম প্রধান কবি আব্দুল হাকিম স্বদেশের ও স্বভাষার প্রতি ছিল তার অটুট ও অপরিসীম প্রেম। সেই যুগে মাতৃভাষার প্রতি এমন গভীর ভালোবাসার নিদর্শন ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত এবং পরবর্তী প্রজন্মের জন্য কালজয়ী আদর্শ। নুরুন্নামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ইউসুফ জুলেখা, লালমতি, সাইফুল মুলুক, শিহাবুদ্দিননামা, নসিহতনামা, কারবালা ও শহরনামা। বঙ্গবাণী কবিতাটি তার নুরুন্নামা কাব্যগ্রন্থ থেকে নেয়া। এই কবি 1690 সালে মৃত্যুবরণ করেন। 1620 সন্দ্বীপে সন্দ্বীপের সুধারামপুরে জন্মগ্রহণ করেন তিনি। সুধারামপুর গ্রামে জন্ম। স্বদেশের স্বভাষার প্রতি তার স্বভাষার প্রতি তার ভালোবাসা ভালোবাসা তার গ্রন্থসমূহ ইউসুফ জুলেখা, সাইফুল মুলুক, কারবালা আর
বালা নূরনামা শহরনামা নূরনামা শহরনামা নূরনামা শহরনামা ইত্যাদি তার বিখ্যাত গ্রন্থ। তিনি 1690 সাল 1690 সালে মৃত্যুবরণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আব্দুল হাকিমের জন্ম পেলাম 1620 খ্রিস্টাব্দ এবং তার জন্ম সন্দ্বীপের সুদারামপুর গ্রামে। স্বদেশের সভাষার প্রতি তার ভালোবাসা ছিল অটুট। তার গ্রন্থসমূহ ইউসুফ জুলেখা, সাইফুল মুলুক, কারবালা, নূরনামা, শহরনামা, নসিহতনামা। মৃত্যু 1690 সালে। মধ্যযুগের বিখ্যাত কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতাটি। বঙ্গবাণী আব্দুল হাকিম। কেতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস, সেসবে কহিল মতে মনে হাবিলাস। তে কাজের নেমিতি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন, নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখিও আল্লাহ নবীর সিফত, যদি বা লিখিও আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বোঝে পূর্ব আপে নিরঞ্জন, সেই বাক্য বোঝে পূর্ব আপে নিরঞ্জন। সর্ববাক্য বোঝে পূর্ব কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী। মারফত ভেদে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ, হিন্দুর অক্ষরে হিংসে সেসবের গণ। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়, নিজ দেশ ত্যাগে কেন বিদেশ ন যায়। মাতা পিতা মহকর্মে বঙ্গতে বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। কারণ আমরা এখন বঙ্গবাণী কবিতার প্রতিটি চরণ ধরে ধরে আলোচনা করব। প্রথম যে চরণ তোমরা খেয়াল করো তোমাদের পাঠ্যপুস্তকে, যে কেতাব পড়িতে যার, কেতাব পড়িতে পড়িতে যার নাহিক অভ্যাস, নাহিক অভ্যাস অর্থাৎ বই পুস্তক পড়ার যাদের অভ্যাস নাই, শেষ হবে কহিল মতে, শেষ হবে কহিল মতে মনে মানে হাবিলাস, হাবিলাস ইচ্ছা পোষণ, হাবিলাস। তোমরা খেয়াল করবে এটা মূর্ধন্য। তাহলে কি করলো তারা? ইচ্ছা পোষণ করলো, মনে হাবিলাস। অর্থাৎ কেতাব পড়ার যাদের অভ্যাস নেই সেসবে কহিলের মতো মনে হাবিলাস। শেষ তারা আমার তাদের ইচ্ছার কথা আমাকে বলল। তো তখন কবি কি করলেন? তে কাজে নিবেদি, তে কাজে নিবেদি, তে কাজে নিবেদি বাংলা, তে কাজে নিবেদি বাংলা করিয়া রচনা, তে কাজে নিবেদি বাংলা করিয়া
রচন। নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। একটু খেয়াল করো তোমরা যে যারা কেতাব পড়তে যারা অভ্যস্ত নয় তারা তাদের মনের ইচ্ছা আমাকে বললো, তখন আমি কি করলাম যে তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, তখন আমি বাংলা ভাষা রচনা করলাম। এমন করে যে বাংলা ভাষা রচনা করলাম নিজ পরিশ্রম তোষী আমি সর্বজন। সবাইকে সন্তুষ্ট করার জন্য আমি বাংলা ভাষায় পুস্তক রচনা শুরু করলাম। ঠিক আছে, এখানে একটু মিল দেখো, অভ্যাস হাবিলাস, রচন সর্বজন, এখানে এই যে ন, এখানে ন, এখানে কিন্তু মিল আছে, মিলগুলো একটু খেয়াল করতে হবে। এটা ছন্দের যে বিষয়, অলঙ্কারের যে বিষয় সেটা এখানে আছে। তাহলে এই যে চারটে চরণ আমরা পেলাম এটার অর্থ তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। পরের যে চারটে চরণ আছে আমরা একটু সেটা দেখি। পরে যেটা দেওয়া আছে যে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। কি নেই? আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। আরবি ফার্সি শাস্ত্রে আরবি ফার্সি শাস্ত্র কি নেই? নাই কোনো রাগ। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ। কেন রাগ নেই সেটা কবি বলেছেন যে দেশ ভাষা বুঝিতে ললাটে পুরো ভাগ। দেশি ভাষা বুঝিতে ললাটে পুরে ভাগ। তাহলে আরবি ফার্সি শাস্ত্রে কবির কোনো রাগ নেই। তার কারণ কবি বলেছেন যে দেশি ভাষা বোঝার একটা কপাল লাগে। ঠিক আছে, দেশি ভাষা সবাই বুঝতে পারে না। দেশি ভাষা বুঝতে ললাটে পুরে ভাগ, মানে ললাটে থাকতে হয়, কপালে থাকতে হয়, এটা ঠিক আছে। তারপরে কবি বলেছেন যে আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি হিন্দে নাই দুই মত। আরবি ফার্সি হিন্দে দ্বিমত নেই। দুই মত মানে দ্বিমত। দ্বিমত হচ্ছে দ্বিমত। ঠিক আছে, দ্বিমত নেই কবি। কেন নেই দ্বিমত সেটা পরের চরণে কবি ব্যাখ্যা করেছেন যে কি জন্য আরবি ফার্সি হিন্দে তার দ্বিমত নেই। হ্যাঁ, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত, যদি বা লিখেও আল্লাহ নবীর সিফত। অর্থাৎ আরবি ভাষা হিন্দে কবির কোনো দ্বিমত নাই যদি সে ভাষা দিয়ে আল্লাহ নবীর সিফত অর্থাৎ গুণকীর্তন করা হয়। সিফত গুণকীর্তন করা হয়, তাহলে কবি আরবি ফার্সি হিন্দে কোনো দ্বিমত নেই যদি আল্লাহ নবীর সিফত ও গুণকীর্তন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পরের চরণগুলো একটু দেখব।
পরের চরণ হচ্ছে যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে পূর্ব আপে নিরঞ্জন। ঠিক আছে, পরের চরণ একটু দেখো তোমরা। যেই দেশে যেই দেশে যেই দেশে যেই বাক্য যেই দেশে যেই বাক্য কহে এ নরগণ কহে নরগণ, যে দেশে যে বাক্য কহে নরগণ সেই বাক্য বোঝে প্রভু আপে আপে কে নিরঞ্জন। ঠিক আছে, নিরঞ্জন। কে নিরঞ্জন? নিরঞ্জন শব্দের অর্থ কি? নিরঞ্জন অর্থ সৃষ্টিকর্তা। ঠিক আছে, অর্থাৎ যে দেশে যে মানুষই যে বাক্যে কথা বলুক না কেন, যে ভাষায় কথা বলুক না কেন, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। হ্যাঁ, প্রভু সেটাই বোঝেন। ঠিক আছে, হ্যাঁ, নিজে নিজে সেটা প্রভু বুঝে নিতে পারে। এখানে সৃষ্টিকর্তা নির্মল হিসেবে বলা হয়েছে। এটার অর্থ হচ্ছে নির্মল, কিন্তু অর্থটা হলো সৃষ্টিকর্তা হিসেবে অর্থ এটা। ঠিক আছে, সর্ববাক্য বোঝে পূর্ব কিংবা হিন্দু আনি। সর্ববাক্য বোঝে প্রভু, সর্ববাক্য বোঝে প্রভু কিংবা হিন্দু আনি। সর্ববাক্য বোঝে প্রভু কিংবা হিন্দু আনি। ঠিক আছে, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতি বাণী। বঙ্গদেশী অর্থাৎ বঙ্গদেশের যত বাক্য আছে, বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতি বাণী। বঙ্গদেশী বাক্য কিংবা যত ইতি বাণী অর্থাৎ সব ধরনের বাক্য প্রভু বোঝেন, সেটা যে কোনো ধরনের ভাষারই হোক, হিন্দুয়ানি হোক বা অন্য কোনো কিছু হোক। বঙ্গদেশী বাক্য কিংবা যত, বঙ্গদেশী বাক্য হোক, হিন্দুয়ানি হোক বা যত ধরনের ইতিবাণী, যত ধরনের বাণী আছে সমস্ত বাণী। পরের যে চরণ আমরা দেখছি, মারফত ভেদে যা নাহিক গমন হিন্দুর অক্ষরে হিংসে সে সবের গণ। তো মারফত শব্দ হচ্ছে, মারফতটা একটু জানতে হবে আমাদের। মারফতটা হচ্ছে মরমী সাধনা। ঠিক আছে, তাহলে অর্থাৎ আল্লাহ তাআলাকে, স্রষ্টাকে সম্যকভাবে জানার যে সাধনা, সেটা হচ্ছে মরমী সাধনা, অর্থাৎ মারফত। তাহলে মারফত বেঁধে যা নাহিক গমন হিন্দুর অক্ষরে হিংসে সে সব গমন। অর্থাৎ আল্লাহ তাআলাকে সম্যকভাবে যারা জানে না, আল্লাহ তাআলার ব্যাপারে যাদের ভালো ধারণা নেই, হ্যাঁ, তারাই কি করে? অন্যের ভাষাকে হিংসা করে, অন্যের ভাষা, অন্যের জনগোষ্ঠীকে তারা হিংসা করে। এটা কখনো আমাদের কাম্য হতে পারে না। আমরা পরের চরণে দেখি যে যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী। বঙ্গেতে জন্ম হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি এখানে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মানে তার যে মাতৃভাষার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার চরম নিদর্শন প্রকাশ পেয়েছে এই চরণে। যেসবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী,
সেসব কাহার জন্ম নির্ণয় ন যায়। এটা তোমরা খেয়াল করবা যে নির্ণয় ন, এটা নটা অবশ্যই দন্তনা হবে, নির্ণয় ন যায়। অর্থাৎ যারা বঙ্গদেশে জন্মগ্রহণ করেও বঙ্গভাষাকে হিংসা করে, তারা আসলে তাদের পরিচয় নিয়ে কবি প্রশ্ন তুলেছেন, তাদের জন্ম পরিচয় নিয়ে, তারা আসলে কাদের জন্ম, তাদেরকে আসলে কবি মানে খারাপ ভাষায় গালি দিয়েছেন, তাদেরকে বেজন্মা বলেছেন কবি এক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ভাষার প্রতি কি পরিমাণ গভীর ভালোবাসা থাকলে এই কথা একজন মানুষ দৃঢ়ভাবে উচ্চারণ করতে পারে, তোমরা সেটা অনুধাবন করতে পেরেছ বলে আমার মনে হয়। তো পরের যে চরণ আছে আমরা একটু দেখি। আমরা কবিতার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার কবি আরো একটু এগিয়ে গিয়ে বলেছেন যে দেশ ভাষা বিদ্যা যা মনে, দেশ ভাষা বিদ্যা যার মনে ন জুয়া। ঠিক আছে, মনে ন জয়, মনে না জয়। অর্থাৎ নিজের ভাষা বিদ্যা যার মন ভরে না। ঠিক আছে, কবি তার ব্যাপারে কি বলেছেন? কবি বলছেন যে নিজ দেশ ত্যাগী। আমরা একটু শব্দের পরিবর্তনও দেখব যে ত্যাগ থেকে দেখো এখানে মধ্যযুগে ছিল এই শব্দটা ত্যাগী। হ্যাঁ, কেন? বিদেশ ন যায় বলতে না যায়। ঠিক আছে, মধ্যযুগে ন ব্যবহার করা হতো। তাহলে দেশ ভাষা বিদ্যা যার মনে ন জয়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। অর্থাৎ দেশি ভাষার বিদ্যা যার মন ভরে না, সে এ দেশে কেন থাকে? সে তার ভালোবাসার দেশ, যে দেশের ভাষা, যে দেশকে সে ভালোবাসে, সে দেশে সে চলে যেতে পারে। কবির দেশের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি কত গভীর মমত্ববোধ থেকে কবি কথা বলেছেন তোমরা দেখতে পারো। সর্বশেষ তিনি যেটা বলেছেন, মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি। দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। বলেছে যে মাতা পিতামহ ক্রমে বঙ্গতে বসতি। অর্থাৎ আমাদের যে পিতামহ, পিতা মাতা অর্থাৎ দাদা দাদি নানা নানি যারা আছে, ক্রমে যারা বঙ্গদেশে বসবাস করেছে, তাদের যে ভাষা, এই ভাষার যে উপদেশ, এটা মনে অত্যন্ত হিতকর, মনে অত্যন্ত মন ভরে যায়। এই ভাষার উপদেশ মন ভরে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি কবিতার চরণ দেখলাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে ধরিয়ে দিয়েছি আমি, জয়, তারপরে যায়, বসতি, অতি। দেখো মিল কিন্তু আছে, মিল বিন্যাসটা তোমরা একটু খেয়াল করবা যে প্রথম চরণে যেমন আছে অভ্যাস, তারপরে হাবিলাস, তারপরে রচন, তারপরে সর্বজন। এই যে মিলের বিষয়টা কিন্তু চমৎকার। কিছু শব্দ আমরা যেমন ত্যাগী, এখন আমরা ত্যাগ বলি, ত্যাগী বলি। তারপরে এই যে না থেকে ন, এটা হলো মধ্যযুগের এই ভাষার বিষয়গুলো ছিল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বঙ্গবাণী কবিতা নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা নয়, এটার বিষয়বস্তুটা ঠিক ধরতে পেরেছ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে। তো এই কবিতার যে মূল বিষয়বস্তুটা তাহলে আমরা ধরতে পেরেছি। এখানে বঙ্গভাষার প্রতি কবির যে সুগভীর ভালোবাসা, সেই ভালোবাসার বিষয়টা ফুটে উঠেছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা মূল যে ভাবটা আছে সেটা একটু দেখবা ভালো করে। সেটা হলো যে কবির মোটেই অন্য ভাষার প্রতি কি নেই, বিদ্বেষ নেই, কিন্তু বাংলা ভাষাকে, যে দেশে তিনি জন্মগ্রহণ করেছেন, সেই মাতৃভাষাকে কবি গভীরভাবে ভালোবাসেন। ঠিক আছে, আর এই ভালোবাসাকে যারা কি করে, যে অবজ্ঞা করে, অর্থাৎ
আমি বঙ্গদেশে জন্মগ্রহণ করে বঙ্গভাষাকে যদি ভালো না বাসতে পারি, তাদেরকে কবি কী করেছেন, যে তাদেরকে বিদেশে চলে যেতে বলেছেন, অন্য দেশে চলে যেতে বলেছেন, এবং তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দিহান, কবি প্রশ্ন তুলেছেন। ঠিক আছে, তাই কবি সব শেষে যেটা বলেছেন যে বংশানুক্রমে বাংলাদেশে আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি, এবং মাতৃভাষা বর্ণিত বক্তব্য আমাদের কী করে, মর্ম স্পর্শ করে। এই ভাষার চেয়ে হিতকর আর কি হতে পারে। তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকবে, দেখা হবে আগামী দিন কোনো এক সময়।